ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আনার বিষয়ে চলছে আলোচনা। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, বিভিন্ন রাজনৈতিক দলের শোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। মেয়ে জাইমা সহ টিকিট কেটেছেন 8 জনের। স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের। দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। নির্বাচন গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং। পর্যবেক্ষক ও দূতাবাসগুলো নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্রে। জিআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা। এবং আইএমএফ থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতার রিজার্ভ বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতি চাপে পড়ার শঙ্কা দেখছেন না গভর্নর। বিশ্বের সবচেয়ে বেশি ঋণখেলাপি বাংলাদেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরদেহ দেশে আনার বিষয়ে চলছে আলোচনা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদি, যার কণ্ঠে আর মুখরিত হবে না মুক্তির স্লোগান, আর দেখাবেন না পরিবর্তনের স্বপ্ন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই বীর। গত 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য সেদিনই স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে মেডিকেল টিম ও পরিবারের পরামর্শে 15 ডিসেম্বর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দেশে থাকা ওসমান হাদির মেডিকেল টিমের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। শুক্রবার 19 ডিসেম্বর ওসমান হাদির মরদেহ দেশে আসার কথা রয়েছে। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে স্টুডিওতে আছেন দেশে হাদির মেডিকেল টিমের সদস্য নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। আমরা এ বিষয়ে বিস্তারিত শুনবো তার কাছ থেকে। ডাক্তার আহাদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ। আপনি তো পুরো প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিলেন সিঙ্গাপুরে যাওয়ার আগ পর্যন্ত। সেক্ষেত্রে যখন নিয়ে যায় সর্বশেষ কি অবস্থায় দেখেছিলেন তাকে? জি, ধন্যবাদ। ওসমান হাদির আসলে প্রথম থেকেই শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমরা জানি যে তার জ্ঞানের মাত্রা যে জিসিএস স্কেল সেটাতে 3 ছিল। একজন মৃত্যু ব্যক্তিরই জিসিএস 3 থাকে। তো প্রথম থেকেই
মৃত ব্যক্তির সাথে তার পার্থক্য ছিল যে তার হার্ট এবং লাংসগুলো আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন করা পসিবল হচ্ছিল। তো আমরা হোপফুলি ইমিডিয়েটলি ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি ডিপার্টমেন্ট রেডি ছিল এবং তার অপারেশন হয় এবং অপারেশনের পরবর্তীতে আমরা তাকে ইভারকেয়ার হসপিটালে রেফার করি এবং সেখান থেকে তার আর্টিফিশিয়ালি সব ভেন্টিলেশনের অর্গানগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা চিন্তা করে যে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তো প্রথম থেকেই অবস্থাটা ক্রিটিক্যাল ছিল, বাট অপারেশনের সময় আমাদের কাছে যেটা মনে হয়েছে হাড্ডিটা যখন মাথার বাম পাশ থেকে খুলিটা আমরা রেখে দিয়েছিলাম তখনই তার রেসপিরেশনটা কিছুটা আসা শুরু হয়েছিল। বাংলাদেশে যখন অপারেশন হলো ওই অপারেশন থিয়েটারে আপনি ছিলেন? জি, অপারেশন থিয়েটারে আমি ছিলাম এবং আমাদের পুরো টিম ছিল। তো অপারেশনের সময় যখন হাড্ডিটা আমরা খুলে নেই তখনই তার রেসপিরেশন আসা শুরু হয়েছিল এবং অ্যানেস্থেসিওলজিস্ট যারা ডাক্তার ছিলেন তারা জানিয়েছিল মূলত আমাদেরকে যে আসলে তার কিছুটা হলেও রেসপিরেশন আসছে এবং পরবর্তীতে তার কিডনি ফাংশন করা শুরু করে। তো আমরা হোপফুলি চেষ্টা করেছিলাম যে তার হয়তো কামব্যাক করা পসিবল হবে। পরবর্তীতে ইনফেকশনের একটা ব্যাপার আছে বাংলাদেশে, যেটা কিনা সিঙ্গাপুর বা অন্যান্য উন্নত দেশগুলোতে কম। সেই পার্সপেক্টিভ চিন্তা করে তাকে সিঙ্গাপুরে রেফার করা হয় এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ইমার্জেন্সি অ্যাডমিট করা হয় এবং ইমার্জেন্সি অ্যাডমিট করার পরে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়, চেস্টের সিটি স্ক্যান করা হয়। তো ব্রেনের যে সিটি স্ক্যান বাংলাদেশে আমরা দেখেছিলাম যে ব্রেনের যে বাম পাশটা আছে সেখানে ইস্কেমিয়া আমরা দেখেছিলাম এবং ব্রেনটা সোয়েলিং হয়ে যাচ্ছিল, ওইখানে পানি জমে ব্রেনটা ফুলে যাচ্ছিল। তো সিঙ্গাপুরে গিয়ে সেটা আরও বেড়েছিল, বাম পাশে আরও ইস্কেমিয়া এবং ফোলাটা বেড়েছিল এবং ফোলা বাড়ার কারণে যেটা হয়েছে যে ব্রেনের যে বাংলাদেশে নরমাল যখন ছিল আক্রান্ত হওয়ার পরে মানে কোনো উন্নতি কি দেখা গিয়েছিল? উন্নতি বলতে যখন একেবারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ওসাইকে ভর্তি করা হয় তখনই তার আমরা হার্টটা অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে পাই। ওই অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে মূলত 5 সাইকেল সিপিআর দিয়ে তার হার্টের ফাংশনটা আবার রিভার্স করে। তারপর থেকে রেসপিরেশনটা অপারেশনের সময় কিছুটা ফিরে আসে এবং ইভারকেয়ার হসপিটালে গিয়ে আমরা দেখি যে তার কিডনি ফাংশন করা শুরু করেছে এবং ডায়ালাইসিস বা এরকম কোনো কিছু লাগে নাই। তো এইটা হচ্ছে ইমপ্রুভমেন্ট আর কি। সেক্ষেত্রে সিঙ্গাপুরে যখন নিল অল্প সময় তো ছিল, ওখানে কি কোনো ধরনের কি মনে হয়? সিঙ্গাপুরে যাওয়ার সময় আমরা জানি যে এয়ারের একটা প্রেশার থাকে, এয়ারক্রাফট প্রেশার, সেই প্রেশারে তার হার্টবিটটা একটু অস্বাভাবিক হয়েছিল এবং পরবর্তীতে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার পরে আবার ওষুধের মাধ্যমে তার হার্টবিটটা কন্ট্রোলে আনা হয় এবং পরবর্তীতে ওইখানের যে মেডিকেল বোর্ড গঠন করা হয় সিঙ্গাপুরে, শুধু সিঙ্গাপুর জেনারেল হসপিটালই না, আরও যত মাউন্ট এলিজাবেথ হসপিটাল বা আদার যত হসপিটাল আছে সব হসপিটালের বিখ্যাত যারা নিউরোসার্জন আছে সবাইকে নিয়ে আজকে একটা বোর্ড হয় এবং ওই বোর্ডে মূলত সিদ্ধান্ত হয় যে তাকে অপারেশন প্রসিডিউরে হয়তো একটা গেলে ভালো হবে। তো সেই প্রসিডিউরে তার পরিবারকে জানানো হয় এবং তার পরিবারের ভাই সহ এক বন্ধু আছেন সেখানে, তারা কনসেন্ট দেয় যে না ঠিক আছে অপারেশনের দিকে তাহলে যাওয়া যাক। আপনার ধরেন আবার কিন্তু মাঝখানে কথা উঠলো যে তাকে সিঙ্গাপুর না যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। জি, এই প্রক্রিয়াটা কেন যাওয়া হলো না বা কি হলো? এই প্রক্রিয়াটা মূলত তার ফ্যামিলি আসলে মনে করেছিল যে যেহেতু মালালা ইউসুফজাইয়ের একটা ব্যাপার আছে যে তাকে লন্ডনে ইউকেতে গিয়ে একটা হসপিটালে চিকিৎসা করা হয়েছিল, ওই আবেগের জায়গা থেকে তারা চিন্তা করেছে যে তাকে ইউকেতে নেওয়া যায় কিনা। কিন্তু দুইটার পার্সপেক্টিভে কিছু আলাদা আছে। আমরা দেখেছি যে জ্ঞানের মাত্রা জিসিএস স্কেল সেটা মালালা ইউসুফজাইয়ের 9-10 ছিল, যেটা কিনা হাদিবের ছিল প্রথম থেকেই 3। তারপরে তার কার্ডিয়াক অ্যারেস্টের কোনো হিস্ট্রি ছিল না। এটা কত মাত্রায় গেলে রিস্কের মধ্যে থাকে? এটা রিস্কের বলতে 8 থেকে মানে 3 থেকে 8 হচ্ছে সিভিয়ার স্কেল, আর 9 থেকে 12 এটা হচ্ছে মডারেট, আর 12-র উপরে থাকলে আমরা তার মানে শুরু থেকেই তো সে একেবারে নেগেটিভ পর্যায়ে একদম ক্রিটিক্যালি ছিল শুরু থেকে। এবং মালালা ইউসুফজাইয়ের সবচেয়ে যে ব্যাপারটা আছে ব্রেন স্টেমে কোনো ইনজুরি ছিল না, বাট আমরা দেখেছি যে হাদিবের ব্রেন স্টেম ইনজুরি ছিল এবং ব্রেনের যে সবচেয়ে ভাইটাল যেখানে সব রক্তনালীগুলো থাকে সার্কেল অফ উলিস বলে একদম ব্রেন স্টেমের সামনে, ওইখানে গিয়ে বুলেটের একটা অংশ কিন্তু রয়ে গিয়েছিল আর কি। তো এই প্রসিডিওরগুলো আসলে ওনাকে খুব ভুগিয়েছে আমরা মনে করেছি এবং সেই পার্সপেক্টিভ থেকে তার ফ্যামিলিকে আমরা বোঝানোর চেষ্টা করি যে 10-12 ঘন্টার যে একটা জার্নি আছে সিঙ্গাপুর থেকে ইউকেতে যাওয়ার, সেটাও ধকলটা সহ্য করার মতো তার বডি ক্যাপাসিটি কমফোর্ট কিনা সে ব্যাপারেও ডক্টররা সিদ্ধান্ত দিয়েছে। সব মিলে আসলে খুব বেশি হোপফুলি আমরা তাকে ইউকেতে রেফার করার ব্যাপারে আগ্রহ দেখাতে পারি নাই বা তারাও বুঝেছে আসলে নিয়ে খুব বেশি লাভ হবে না। তো সেই জন্যই মূলত তাকে সিঙ্গাপুরেই চিকিৎসা কন্টিনিউ করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে আমরা ওখানে যে নিউরোসার্জারি টিম আছে তাদের সাথে কথা বলি এবং আজকে গতকালকে রাতেও অবস্থা ক্রিটিক্যাল ছিল এবং আজকেও দেখা গিয়েছে যে তার অবস্থা ক্রিটিক্যাল। সিঙ্গাপুর থেকে এমনিতে এখন যদি বলি মারা গেলে তো মরদেহ আনার একটা প্রক্রিয়া হয়, ওইটা কি শুরু হয়েছে?
আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে এম্বাসি আছে সিঙ্গাপুর এম্বাসির সাথে বাংলাদেশ এম্বাসির একটা টিম অলরেডি সিঙ্গাপুরে গতকালকে গিয়েছে, আপনারা জানেন। তো সবাই কোরিলেট করে কনসার্ন ছিল, সবাই মোটামুটি মেন্টালি তো প্রিপেয়ার ছিল। ডাক্তার আপনাকে একটু থামাতে হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে এই খবর যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ে তখন আসলে বিক্ষোভ মিছিল শুরু হয়। রাজধানীতে অনেক জায়গায় হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে হচ্ছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার সুমিত, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক রাজু ভাস্কর্যের সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী তারা এখানে জমায়েত হয়েছেন এবং তাদের কণ্ঠে কণ্ঠে একটি বাক্যই উচ্চারিত হচ্ছে ওসমান হাদি মারা যাওয়ার সংবাদ শোনার পর, আমরা সবাই হাদি হব। তারা এই রকম স্লোগানে কিন্তু মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। আজ 18ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই কিন্তু সারা দেশে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যারা তার সমর্থক ছিলেন, যারা তাকে পছন্দ করতেন, তারা সকলেই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা স্লোগানে মুখরিত করছেন তাদের রাজপথ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরা অবস্থান করছি এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকা সত্ত্বেও যারা ইতোমধ্যে হলে অবস্থান করছিলেন সেসব শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমানাতে ঢোকার আগ মুহূর্তে গণতন্ত্র ও তরুণ নীলক্ষেত দিয়ে ঢোকার পথে দেখেছি যে হলপাড়া থেকে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি সোচ্চার কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে যে দুর্বৃত্তরা গুলি করেছে এবং হত্যা করেছে এর প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এক হাদি মরে গেলেও লক্ষ হাদি তার জন্ম নেবে এবং লক্ষ হাদি রাস্তায় নেমে আসবে, এমনটি কিন্তু বলছিলেন। আর আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি রাজধানীর বক্স কালভার্ট রোড দিয়ে যাচ্ছিলেন অটোরিকশা জুড়ে। ঠিক সেই সময় কিন্তু দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে হাদিকে পেছন থেকে গুলি করে এবং পরবর্তীতে তার মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম দিক দিয়ে কিন্তু বের হয়ে যায়। পরবর্তীতে সেখানকার স্থানীয় তার যারা সমর্থক ছিলেন এবং সাধারণ জনগণ যারা ছিলেন তার এই মুমূর্ষ অবস্থা দেখে তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু নেওয়ার ব্যবস্থা করেন। পরবর্তীতে সেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে সেখানকার যারা নিউরো সার্জন ছিলেন তাদের একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে ডাক্তারদের পরামর্শ এবং তাদের পারিবারিক সিদ্ধান্তের জেরে আরও একটু উন্নত চিকিৎসার জন্য কিন্তু ওসমান হাদিকে নেওয়া হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত যে এভার কেয়ার হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু হাদিকে নেওয়া হয়। পরবর্তীতে কিন্তু সেখানে চিকিৎসা চলমান থাকার পরে সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানের পর এবং তার পারিবারিক যে সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত মিলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সর্বাত্মক চেষ্টার ফলে গত 15 তারিখ অর্থাৎ সোমবার দুপুর নাগাদ সময়ে সিঙ্গাপুরে তাকে নেওয়া হয় এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিঙ্গাপুর নেয়ার পর কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হয় প্রাথমিকভাবে। পরবর্তীতে কিন্তু সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং তাকে চিকিৎসা চলমান রাখা হয় এবং বাংলাদেশে থাকা অবস্থায় তার যে নিউরো সার্জন অথবা চিকিৎসক যারা ছিলেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবেই মিডিয়ার সামনে হাদির যে সর্বশেষ অবস্থা সেটি সম্পর্কে কিন্তু বলেছেন এবং শরীফ ওসমান হাদির সাথে যারা সফরসঙ্গী হয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্সে তার বড় ভাই সহ বাংলাদেশে নিযুক্ত যে নার্স এবং ডাক্তাররা তারাও কিন্তু সার্বক্ষণিকভাবেই আমাদের খোঁজখবর জানিয়েছেন এবং বাংলাদেশে থাকা উৎসুক যারা জনতা, যারা হাদির যারা সমর্থক ছিলেন এবং যারা আস্থাভাজন ছিলেন এবং হাদিকে যারা পছন্দ করতেন তাদের সবাইকে কিন্তু তারা আপডেট জানিয়েছেন সার্বক্ষণিকভাবে এবং এই নিয়ে কিন্তু হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু বাংলাদেশের যারা আপামর জনসাধারণ এবং বিশেষ করে শিক্ষার্থী সমাজ, যারা তরুণ, যারা সমর্থক যারা ছিলেন, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা
ছিলেন তারা কিন্তু সকলেই কিন্তু প্রথম থেকেই হাদির ওপরে যে এই দুর্বৃত্তের হামলা এবং হত্যা চেষ্টা এবং শেষ পর্যন্ত তাকে যে এই হত্যার মিশন সফল হওয়ার ক্ষেত্রে যে ঘটনা সবসময় কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর তারা সোচ্চার রেখেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে এসেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেটি কিন্তু যথেষ্ট সরগরম এবং এখানকার তারুণ্য সমাজ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তেজি কণ্ঠে একটি বিষয় বলতে চাচ্ছেন যে একজন হাদিকে মেরে ফেলে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সোচ্চার কণ্ঠস্বর সেটি কিন্তু নেভানো যাবে না এবং দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে হাদি যেভাবে কথা বলেছেন এবং মাথাচাড়া দিয়েছেন কোনো ধরনের ভয় উৎকণ্ঠাকে সব ধরনের ভয় এবং উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে সেটি কোনোভাবেই নির্মূল করা যাবে না, এমন স্লোগানেই কিন্তু তারা মুখরিত করেছেন এই ইতিহাসের সাক্ষী এই রাজু ভাস্কর্যকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একে একে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলোর শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একে একে রাজু ভাস্কর্যে আসছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এনসিপির যারা সমর্থক যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ, তারাও কিন্তু আস্তে আস্তে রাজু ভাস্কর্যের দিকে আছেন এবং আমরা আস্তে আস্তে খেয়াল করেছি যে রাজধানীর সব থেকে মূল যে চত্বর শাহবাগ চত্বর, যেখানে সকল আন্দোলন সংগ্রামের জন্ম যেখানে হয় শাহবাগ, সেখানেও কিন্তু বিভিন্ন স্তরের শিক্ষার্থী প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু শাহবাগ চত্বরে জমা হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত রাজু ভাস্কর্যে যে বলিষ্ঠ তেজি যারা কণ্ঠস্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এখন পর্যন্ত স্লোগান দিচ্ছেন এবং রাজু ভাস্কর্য মুখরিত করে রেখেছেন। আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যে কিন্তু হাদির এই মৃত্যুর খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি, এনসিপি এবং বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকেও কিন্তু শোক বার্তা দেওয়া হয়েছে এবং হাদির যে এই মৃত্যুর সংবাদ এটি কিন্তু সারা দেশের সকল মহলকেই কিন্তু বেশ নাড়া দিয়েছে এবং অনেক বেশি কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং হাদি গত 12ই ডিসেম্বর শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী কিন্তু হাদিকে নিয়ে যথেষ্ট পরিমাণ তোলপাড় চলছে এবং সবাই কিন্তু হাদির পক্ষে মত দিচ্ছেন এবং হাদির বিপক্ষে কিন্তু মতামত দেওয়ার সংখ্যা কিন্তু খুবই কম, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা এখানে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের সামনে তারা স্লোগান দিচ্ছেন এবং হাদির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে হাদির যে এই মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত অথবা যে মহল জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা। আমরা কিন্তু ইতোমধ্যে জেনেছি যে সোশ্যাল মিডিয়া অথবা আমরা এতক্ষণ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, যেখানে হাদি হত্যার খবরে রাজধানী জুড়ে যে বিক্ষোভ মিছিল সে খবরের শাহবাগ থেকে জানাচ্ছিলেন এবং সেখানে যুক্ত হয়েছিলাম আমরা টিএসসি এলাকা থেকে শাহরিয়ার শ্রমিক আমাদের সহকর্মী। আমরা হয়তো পরবর্তীতে আবারও তার সঙ্গে যুক্ত হব। আমরা বলছিলাম যে স্টুডিওতে আমাদের সঙ্গে আমাদের মেডিকেল টিমের হাদির মেডিকেল টিমের যিনি সদস্য নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ আছেন। আমরা অনেক বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম। সেই জায়গাটায় আমরা যদি সবশেষ একটা আলোচনা নিয়ে আসি যে বন্ধের দিনে যেভাবে আসলে আপনারা তড়িৎ চিকিৎসা সেবা দিয়েছেন, তারপরও কি মনে হয় কোনো ত্রুটি কি ছিল? জি ধন্যবাদ। আসলে ঠিক 2:30টার দিকে যখন হাদি আক্রমণ শিকার হয় তখন তারপরেই খুব অল্প সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ওসাকে নিয়ে আসে এবং যে সময়টা তাকে ইনটিউবেশন করা, তাকে সিপিআর দেওয়া এবং ইন বিটুইন এই সময় আধা ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করা এবং এই সময়ের মধ্যে আমাদের কাছে খবর চলে আসে যে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টের হেড জাহিদ রায়হান স্যার, আমাদের অন্য ডিপার্টমেন্টের যে ইউনিট চিফ কানিস ফাতেমা রিফাত ম্যাডাম সহ আরও অনেক যারা সার্জন আছেন মোটামুটি সবাই কিন্তু চলে এসেছিলেন এবং আমরা গোল্ডেন আওয়ার 3 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশনটা শেষ করতে পেরেছি। এই যে ইমিডিয়েটলি রেসপন্স করে ডক্টররা সবসময় বন্ধের দিনে হলেও চলে আসে, এটা সবসময় থ্যাঙ্কসলেস জব। আমরা আসলে ওটা চিন্তা করি না, পেশাদারিত্বের জায়গা থেকে আমরা সবসময় মনে করি যে কোনো ব্যক্তি হোক। আমরা জুলাই আগস্ট মাসেও আন্দোলনের সময় দেখেছি যে আমরা নিজেরা ডিপার্টমেন্টে কাজ করেছি, আমরা একটানা 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত সেবা দিয়ে গিয়েছি। তো আমাদের পেশার বাইরে যেটা মনে হয়েছে যে এটা আসলে জাতির জন্য দরকার সেটা আমরা সবসময় করে যাই। তবে আমরা মনে করেছি যে হাদি ভাইয়ের আসলে চিকিৎসার কোনো ত্রুটি হয় নাই। গোল্ডেন আওয়ারের মধ্যে তার অপারেশনটা হয়েছে এবং অপারেশনের পরে তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন যে আইসিইউ, যেখানে কোনো ইনফেকশন প্রবেশ করবে না, ইভার কেয়ার হসপিটালে সেটাতেও রাখা হয়েছে এবং ওখানে তার চিকিৎসার যেটা উন্নত মেডিসিন, হায়ার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিকভাবে হয়েছে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গিয়েও সেটা কন্টিনিউশন পেয়েছে। আমরা মনে করি যে চিকিৎসার জায়গা থেকে বিশ্বের যে কোনো হসপিটাল হোক, ইউরোপ বা আমেরিকায় স্ট্যান্ডার্ড চিকিৎসাটা এসে পেয়েছে এবং অল্প সময় মধ্যে সেটা এবং ঠিক সময়ের মধ্যে গোল্ডেন আওয়ারের মধ্যে। আব্দুল আহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে বিষয়ে আরও অন্যান্য সময়ে
কথা হবে। এবং আমরা হাদির মৃত্যুর পর একেবারে আমাদের নিউজের শুরু থেকে যুক্ত হয়েছিলেন তার মেডিকেল টিমের যিনি সদস্য নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ, তার কাছ থেকে শুনছিলাম তার চিকিৎসা পদ্ধতি এবং কতটা তড়িৎ তারা আসলে রেসপন্স করেছিলেন। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাতের সময়ে, রাত 11টার সময় আরও যা থাকছে। লক্ষ্মীপুরে ভোটের অনুষ্ঠানে বিএনপি ইসলামী আন্দোলন সমর্থক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া আহত 5, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসায় অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।
আল্লাহ হাফেজ। আমরা সরাসরি ছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্যে। হাদির মৃত্যুর পর তিনি সরাসরি বিটিভির সৌজন্যে ভাষণ দিচ্ছিলেন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। রাত 11টার সময় আরও থাকছে। প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত 4। ট্রাম্পের হুঁশিয়ারির পরও তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা মাদুরোর। থেকে ধার করে নয়, নিজেদের সক্ষমতায় দেশের রিজার্ভ বাড়াতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি চাপে পড়বে না বলেও মনে করেন তিনি। এদিকে আর্থিক খাতের টেকসই উন্নয়নে রাজনৈতিক প্রভাবের কাছে কেন্দ্রীয় ব্যাংকে নথি স্বীকার না করার পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকিং খাতের সরকার চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। এ সময় ব্যাংকাররা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকিং সেক্টর সংস্কার সম্ভব নয়। আমাদের রিজার্ভ আমরাই বাড়াবো।